আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার 92.45% পৌঁছেছে। 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত 3,620, সুস্থ হয়ে উঠেছেন 3,990 জন, মৃত আরো 53। দেশে আরোগ্যের হার 93.58%। চিকিৎসাধীন রোগীর সংখ্যা মোট আক্রান্তের 5%-এর নিচে নেমে এসেছে। আর কয়েক মাসের মধ্যে দেশে কোভিড-19 ভ্যাকসিন এসে যাবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন। মালদার কালিয়াচকে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6। রাজ্য সরকার নিহতদের পরিবারকে 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে। কলকাতা মেট্রো রেলে আজ থেকে মহিলা ও শিশুরা ই-পাস ছাড়াই নির্দিষ্ট সময়ে যাতায়াত করতে পারবে। আজ ছট পুজো। বিকেলে অস্তগামী সূর্যের প্রতি পুণ্যার্থীদের অর্ঘ্য নিবেদনের জন্য রাজ্য জুড়ে প্রস্তুতি চলেছে। সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট অবশ্য রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে পুজোর আচার অনুষ্ঠানে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। সপ্তম ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল প্রতিযোগিতা আজ গোয়ায় শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে মোহনবাগান এটিকে ও কেরালা ব্লাস্টার্স মুখোমুখি হবে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন, সঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার 92.45% পৌঁছেছে। গত 24 ঘণ্টায় 3,990 জন সংক্রমণ মুক্ত হয়েছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন 3,620 জন। বর্তমানে 25,873 জন রোগী চিকিৎসাধীন। এই নিয়ে এখনো পর্যন্ত 4,45,545 জন এই রোগে সংক্রমিত হলেন। তার মধ্যে অবশ্য 4,11,759 জন সুস্থ হয়ে উঠেছেন বলে গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এদিকে এই সময় আরো 53 জন করোনা আক্রান্তের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 7,873। গত 24 ঘণ্টায় 44,263 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে কোভিড-19 চিকিৎসাধীন রোগীর সংখ্যা মোট আক্রান্তের 5%-এর নিচে নেমে এসেছে। বর্তমানে তা 4,43,303, যা মোট সংক্রমিতের 4.95%। গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী আরোগ্যের হার আরো কিছুটা বেড়ে হয়েছে 93.58%। মোট আক্রান্তের সংখ্যা 89,58,000 ছাড়িয়েছে। এর মধ্যে অবশ্য সুস্থ হয়ে উঠেছেন 83,83,000-এরও বেশি রোগী। একদিনে আরো 585 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা 1,31,578-এ দাঁড়িয়েছে। মৃত্যু হার 1.4%। আর কয়েক মাসের মধ্যে দেশে কোভিড-19 ভ্যাকসিন এসে যাবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। ফিকির এক অনুষ্ঠানে গতকাল ভার্চুয়ালি ভাষণ দেওয়ার সময় হর্ষবর্ধন বলেন, ভ্যাকসিন বন্টনের জন্য প্রাথমিকভাবে নীতি নির্দেশিকা তৈরি করা হয়েছে। করোনা যোদ্ধাদের পর ভ্যাকসিন দেওয়া হবে 65 বছরের বেশি নাগরিকদের। আগামী বছর জুলাই আগস্টের মধ্যে 40 থেকে 50 কোটি ডোজ এসে যাবে এবং 30-35 কোটি মানুষকে প্রথম পর্যায়ে তা দেওয়া যাবে বলে তিনি জানান। করোনা আক্রান্তদের চিকিৎসায় এবার উত্তর 24 পরগনা জেলার 2টি হাসপাতালে হাই ডিপেন্ডেন্সি ইউনিট চালু করা হচ্ছে। জেলার স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, খড়দার বলরাম হাসপাতাল এবং অশোকনগর হাসপাতালে খুব শীঘ্রই এই ইউনিট চালু করা হবে। করোনা আক্রান্ত হয়ে যাদের জটিলতা সৃষ্টি হয়েছে তাদের সেখানে চিকিৎসা করা হবে। আপাতত বলরাম হাসপাতালে 30 এবং অশোকনগর হাসপাতালে 40টি শয্যা রাখা হচ্ছে। মালদার কালিয়াচকের সুজাপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6। মালদার পুলিশ সুপার জানিয়েছেন, এই বিস্ফোরণে আহত কারখানার মালিক আব্দুল শাহেদকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথেই তার মৃত্যু হয়। আহত বাকি 6 জনের অবস্থাও গুরুতর। তারা মালদা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে রাজ্য সরকার মালদার সুজাপুরে জ্ঞানপাড়ায় প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে হতাহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিয়েছে। পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারের হাতে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকার চেক তুলে দেন। আগে জানানো হয়েছে, গতকাল কারখানায় কাজ চলাকালীন আচমকাই প্রচণ্ড আওয়াজে কেঁপে ওঠে আশপাশের এলাকা। বিস্ফোরণের ধাক্কায় কারখানাটি ভেঙে গুড়িয়ে যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে যান মন্ত্রী ফিরহাদ হাকিম। ফরেন্সিক দলকেও খবর দেওয়া হয়। রাজ্য স্বরাষ্ট্র দপ্তর টুইট করে জানিয়েছে, এই বিস্ফোরণ কারখানার ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়া চলাকালীনই ঘটেছে। এর সঙ্গে বেআইনি বোমা তৈরির কোনো সম্পর্ক নেই। কিছু মহল থেকে দায়িত্ব জ্ঞানহীনভাবে এই ধরনের মন্তব্য করা হচ্ছে। জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়াও জানিয়েছেন, এই বিস্ফোরণ দুর্ঘটনাজনিত।
এখন পর্যন্ত যে ইনভেস্টিগেশন আছে ক্লিয়ার কাট ইঙ্গিত করছে কি এখানে যাই হয়েছে ওই মেশিনে কিছু ফল্টের জন্য, মেকানিক্যাল ফল্ট হতে পারে, ইলেকট্রিক্যাল ফল্ট হতে পারে, ইয়া আদার কোনো ফল্ট হতে পারে। এখন আমাদেরকে দেখতে হবে এটা অ্যাক্সিডেন্ট আছে, এর মধ্যে কারো কোনো ফল্ট আছে, কারো কোনো নেগলিজেন্স আছে, যে কনক্লুশনে পৌঁছাবো সেই কনক্লুশন মোতাবেক আমরা আইনি পদক্ষেপ যদি দরকার হয় অবশ্যই নিয়ে। এদিকে রাজ্যপাল জগদীপ ধনখড় সুজাপুরের ঘটনায় রাজ্য সরকারকে নিরপেক্ষ তদন্ত করতে বলেছেন। টুইট করে তিনি বলেছেন, রাজ্যে বেআইনি বোমা তৈরির কারখানাগুলি দ্রুত বন্ধ করা প্রয়োজন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও সুজাপুরের বিস্ফোরণ নিয়ে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। রাজ্যে তেল ও প্রাকৃতিক গ্যাস আবিষ্কারের সম্ভাবনা রয়েছে বলে কেন্দ্রীয় তেল, প্রাকৃতিক গ্যাস ও ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন। কলকাতায় গতকাল বণিক সভা মার্চেন্ট চেম্বার অব কমার্সের ১১৯তম বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, উত্তর ২৪ পরগনার অশোকনগরে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে, সেখানে তেল আবিষ্কারেরও ভালো সম্ভাবনা রয়েছে। কলকাতা মেট্রো রেলে আজ থেকে দিনের একটি নির্দিষ্ট সময় ই পাস ছাড়াই যাতায়াত করতে পারবেন মহিলা ও শিশুরা। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ বছরের কম বয়সী ছেলেমেয়ে এবং মহিলারা সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্মার্ট কার্ড এবং শিশুদের বয়সের প্রমাণপত্র নিয়ে মেট্রোয় উঠতে পারবেন। এজন্য স্লট বুক করার আর প্রয়োজন হবে না। রাজ্য সরকারের অনুমতি পেলেই রাজ্যে টয় ট্রেন পুনরায় চালু হবে। ডিএইচআর এর এক মুখপাত্র গতকাল একথা জানিয়ে বলেছেন, টয় ট্রেন চালানোর অনুমতি চেয়ে ইতিমধ্যেই দার্জিলিং এর জেলা শাসককে চিঠি দেওয়ার পাশাপাশি রেলের পক্ষ থেকে বেশ কয়েকবার আলাপ আলোচনা হয়েছে। উল্লেখ্য, গত ২২শে মার্চ থেকে টয় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কলকাতা বন্দর এলাকায় যানজট আটকাতে বন্দর কর্তৃপক্ষ নতুন অ্যাপ চালু করেছে। গোকন নামের এই অ্যাপ থেকে বন্দরে কন্টেনার চলাচল মসৃণ করে যানজট সমস্যার সমাধান করা যাবে বলে আশা করা হচ্ছে। কলকাতা বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার জানিয়েছেন, অ্যাপ ভিত্তিক ট্যাক্সি পরিষেবার ধাঁচে এটি তৈরি করা হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আজ ছট পুজো, রাজ্য জুড়ে চলেছে প্রস্তুতি। পুণ্যার্থীরা আজ বিকেলে অস্তগামী সূর্যের প্রতি অর্ঘ্য নিবেদন করবেন। আগামীকাল সকালে উদীয়মান সূর্যের উপাসনার মধ্যে দিয়ে ৪ দিনের এই উৎসবের সমাপ্তি ঘটবে। তবে করোনা মহামারীর আবহে এবার ছট পুজোতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কোন শোভাযাত্রা বের করা যাবে না। প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারের ২ জনকে ছট পুজো করার আবেদন জানানো হয়েছে। এদিকে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছট পুজোয় নিষেধাজ্ঞা বহাল রেখেছে। পরিবেশ আদালতের এই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে গত বছর রবীন্দ্র সরোবরে ঢুকে পড়েছিলেন বহু পুণ্যার্থী। করোনা আবহে এবার দুর্গাপুজো, কালীপুজোর মতো ছট পুজোতেও আদালতের নানান বিধিনিষেধ ছিল। পরিবেশ আদালতের রায়ের বিরুদ্ধে কেএমডিএ রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশই বহাল রাখে। রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে রাজ্য সরকারও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানায়। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ বলেছেন, রবীন্দ্র সরোবরের মতো সুভাষ সরোবরেও ছট পুজোর কোনো আচার অনুষ্ঠান করা যাবে না। রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে নিজের বাড়িতে কাছাকাছি জলাশয়ে আচার পালনের আবেদন জানিয়েছেন। দয়া করে পারলে নিজ নিজ গৃহ থেকে নিজের বাড়িতে যে জলের ব্যবস্থা আছে তাতেও ধর্মাচরণ সম্ভব, নচেত পাড়ায় বা এলাকায় যেসব পুকুর আছে, জলাশয় আছে, সেখানে নিজেদের আচার সম্পন্ন করুন। যদি নদীতেও যেতে হয়, প্রসেশন ছাড়া ছোট ছোট গাড়িতে যাবেন, যেটা হাইকোর্টের আদেশ সেটা মান্য করে প্যান্ডেমিকের নর্মসকে শিরোধার্য করে ছটের ব্রত পালন করুন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ছট পুজো উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। কোভিড অতিমারির আবহে সচেতনতার সঙ্গে ছট পুজো পালনের মধ্যে দিয়ে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। অতিমারির আবহে গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীর ভিড় কমাতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। ভিড় এড়িয়ে পুণ্যার্থীরা যাতে বাড়িতে বসেই পুণ্য সঞ্চয়ের সুযোগ পান, সেজন্য অনলাইন মেলা দর্শনের ব্যবস্থা করা হয়েছে। নবান্নে গতকাল গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে এক বৈঠক বসে। হুগলি জেলার চন্দননগরে ৪ দিনের ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পুজো শুরু হচ্ছে আগামীকাল। ইতিমধ্যেই শহর সেজে উঠেছে। করোনা আবহে এবারের এই উৎসব অনেকটাই আড়ম্বরহীন। অনেক বারোয়ারি এবার প্রতিমা না করে ঘট পুজো করছে। বিজেপি পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন চায় না বলে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছেন। গতকাল তিনি হুগলি জেলার চন্দননগরে ঐতিহ্যবাহী ৪ দিনের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করে বলেন, অন্য রাজ্যে যেভাবে নির্বাচন হয়েছে সেভাবে এখানেও নির্বাচন হোক। পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগে রুজু হওয়ার মামলায় বিজেপি রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ গতকাল বর্ধমান আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন। ২০০০ টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট সুজিত কুমার বন্দ্যোপাধ্যায়।
হাইকোর্টের নির্দেশ অমান্য করে বাজি বিক্রির অভিযোগে বর্ধমান শহরের নতুনগঞ্জে একটি দোকানে হানা দিয়ে বাজি সহ বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে গতকাল বর্ধমান আদালতে পেশ করা হলে জামিন মঞ্জুর করেন সিজেএম সুজিত কুমার বন্দ্যোপাধ্যায়। কলকাতার ইকবালপুরে এক তরুণীর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এম আলী রোডের পাশ থেকে সাবা খাতুন নামে বছর 20 ওই তরুণীর দেহ পুলিশ গতকাল উদ্ধার করে। গলায় ক্ষত চিহ্ন ছিল। সিমেন্টের বস্তার মধ্যে দেহটি পাওয়া যায়। পারিবারিক সূত্রে জানা গেছে সাবা মাদকাসক্ত ছিলেন। উত্তর 24 পরগনার হাসনাবাদ থানা এলাকার রূপমারি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে তৃণমূল কংগ্রেস ও সিপিএম কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে 6 জন আহত হয়েছেন। এর মধ্যে 4 জনকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানা এলাকায় মিনি অনলাইন ব্যাংকে গত 15 তারিখ রাতে 2 লক্ষ টাকা চুরির ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম সোনু শেখ ও বারিক শেখ। সপ্তম ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল প্রতিযোগিতা আইএসএল আজ গোয়ায় শুরু হবে। উদ্বোধনী ম্যাচে এটিকে মোহনবাগান কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে। ব্যাম্বোলিনোয়ের জিএসসি অ্যাথলেটিক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। বিশ্ব শিশু দিবস উদযাপন উপলক্ষে বিশ্বের উল্লেখযোগ্য ভবনগুলি আজ সন্ধ্যায় নীল আলোয় সেজে উঠবে। ইউনিসেফ আয়োজিত এই উদযাপনের অঙ্গ হিসেবে কলকাতার যে কয়েকটি উল্লেখযোগ্য স্থান আলোকিত করা হবে তার মধ্যে আছে হাওড়া ব্রিজ, কলকাতা ও বিধাননগর পুলিশের সদর দপ্তর, বিড়লা মিউজিয়াম, জহর শিশু ভবন, পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা আয়োগের দপ্তর এবং প্রেস ক্লাব। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর সকাল 9:15 মিনিটে।